হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। এই লং ভিডিওটা কিন্তু যেমন তেমন ভিডিও একদমই নয়, এটা হলো একটা তীর্থস্থান যেখানে আমরা যাচ্ছি। 12টা জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতবর্ষে রয়েছে, তার মধ্যে একটা রয়েছে মহারাষ্ট্রের নাসিকে। টোটাল মহারাষ্ট্রে রয়েছে 3টে। আজকে আমরা যাচ্ছি ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এর কথা তো আমি আগে অনেক শুনেছি, আজকে তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব। তো রাতের আমাদের ট্রেন ছিল লোকমান্য তিলক থেকে রাত্রি 11:30টার সময়, কিন্তু লেট হয়ে ট্রেন এসেছিল 12:30টার সময়। আর নাসিকে পৌঁছানোর রাইট টাইম ছিল রাত্রিবেলায় 2:30টায়। যেহেতু ট্রেন লেট ছিল, আমরা পৌঁছেছিলাম ভোর 4:30টায়। বাট লেট হয়ে ট্রেনটা আমাদের একদিকে ভালোই হয়েছে, কারণ 2:30টার সময় পৌঁছে গিয়ে আমাদেরকে কিছুক্ষণ স্টেশনেই হলো ওয়েট করতে হতো। কিন্তু আমাদের ট্রেন যেহেতু 4:30টার সময় পৌঁছেছে, আমরা সোজা ওখান থেকে চলে গিয়েছিলাম ত্রম্বকেশ্বর টেম্পেলে। এই ত্রম্বকেশ্বর টেম্পেলটা কিন্তু একদম নাসিকে হলো স্টেশন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা স্টেশনের বাইরে এসেই পেয়ে যাবে এখানে অনেক অটো। আর এখান থেকে তোমরা যদি বাসে যেতে চাও, অটো করে প্রথমে তোমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে। অনেক সময় আমি দেখেছিলাম ভিডিওতে বাস স্ট্যান্ডে যেতে হয়, বাট আমি নিজের চোখে দেখলাম এই অটো স্ট্যান্ডও বাস আসে। এখান থেকে বাসের ফেয়ার হচ্ছে কত সেটা আমি ঠিক জানি না, বাট এখানে বাস ভাড়া মহারাষ্ট্র মহিলাদের জন্য অর্ধেক। আর অটোতে যদি তুমি স্টেশন থেকে ত্রম্বকেশ্বর টেম্পল যাও, 100 থেকে 150 টাকা নেবে শুধু যাওয়ার জন্য। কিন্তু আমাদের সাথে মা বাবা ছিল, যেহেতু বয়স হয়েছে তাদের, তার জন্য আমরা বাস অটো কোনোটাই করিনি। আমরা এখান থেকে বুক করে নিয়েছিলাম ক্যাবকে। আর এই ক্যাব দাদা যে আমাদেরকে নিয়ে গিয়েছিল, সে খুবই ভালো ছিল, তার অনেকটা নলেজ ছিল। আমাদের ঠিক 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল, মানে 5:30 পৌনে 6টার মধ্যে আমরা টেম্পেলে পৌঁছে গেছিলাম। তখনও দেখো কি অন্ধকার, আলো তখনও ফোটেনি। আমরা ত্রম্বকেশ্বর টেম্পেলের কাছাকাছি চলেও এসেছি। আর আমরা স্টেশন থেকে একদম এখানেই সোজা এসেছি, কোনো আমরা হোটেল বুক করিনি। তোমরা চাইলে এখানে হোটেলে থেকে ড্রেস চেঞ্জ করে যেতে পারো। আমরা ঘরের থেকে স্নান করে একদম সোজা বেরিয়েছিলাম। তারপরে এখান থেকে নিয়ে নিলাম একটা ছোট্ট ফুলের ডালা মহাদেবকে পুজো করার জন্য। এই ত্রম্বকেশ্বর টেম্পেলটা কিন্তু খুবই জাগ্রত। আর জানো তো, শুধুমাত্র এই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই। এখানে রয়েছে মাঝখানে জলের এক গর্ত, সেখানে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টি জলের কুণ্ড একসাথে রয়েছে। আর সকাল সকাল যদি তোমরা টেম্পেলে পৌঁছে যাও, একদমই ভিড় থাকবে না। যত সময় বাড়বে, দিন বাড়বে, তত ভিড় হবে। দেখতেই পারছো কতটা খালি ছিল। আমরা মানে এতটা ভালো করে দর্শন করেছি, সেটা মানে বলার বাইরে নয়। কিন্তু টেম্পেলের ভিতরে যেহেতু মানে যেখানে পুজোটা মেন হয়, সেখানে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই। কিন্তু যত দূর পর্যন্ত ক্যামেরা অ্যালাউ ছিল, মোবাইল অ্যালাউ ছিল, তোমাদের জন্য আমি ভিডিও রেকর্ড করে নিয়েছি। আর লাইনে দাঁড়াতে দাঁড়াতে যদি পা ব্যথা হয়ে যায়, পাশে এরকম বসার জায়গাও রয়েছে। আর এখানে চলছিল লাইভ দর্শন, তুমি লাইনে দাঁড়িয়ে লাইভ দর্শন করতে পারো। তখনও পর্যন্ত ভিতরে মানে তীর্থদের যারা এসেছে পুজো দেওয়ার জন্য, তাদের পুজো এন্ট্রি এখনো শুরু হয়নি। এখানে সবাই পুরোহিতরা পুজো করছে, আগে পুরোহিতরা পুজো করে নেয়, তারপরেই দর্শনার্থীরা ভিতরে যেতে পারে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো লাইনে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, খুব বেশি 45 মিনিট, মানে 1 ঘন্টা আমাদের দাঁড়াতে হয়েছে। আর এই দেখো মন্দিরের একদম সামনে চলে এসেছি, মানে মন্দিরের দরজাটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি কখনো এখানে আসো, একদম উইকডেসেই আসার চেষ্টা করবে। আর উইকেন্ডে আসলো ভোরবেলার যে দর্শনটা হয় সেই সময় আসবে, তাই একদম তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। আর এখানকার ব্যবস্থা খুবই ভালো। যাই হোক, আমরা তো একদম মন্দিরের সামনে চলে আসছি। এর ভিতরেও কিছু দূর পর্যন্ত আমি রেকর্ড করেছি। আর দেখো এখানে অনেক রকমের বড় বড় পুজো হয়, শিব পুজো যেমন রুদ্র অভিষেক, মহামৃত্যুঞ্জয় পুজো, তারপরে বিভিন্ন রকম রিচুয়ালস, নারায়ণ নাগবালি, কালসর্প শান্তি, এসব অনেক বড় বড় পুজো এখানে হয়ে থাকে। আর ওখানে দেখো ক্যামেরার মধ্যে অল্প ছোট্ট করে দেখা যাচ্ছে ঠাকুরের পুজো। আর মন্দিরের ভিতরটা ঠিক এরকম। এই মন্দিরের অনেক মাহাত্ম্য রয়েছে। বলা হয় এই মন্দির তৈরি করেছিলেন 3rd পেশওয়া বালাজি বাজিরাও। এই মন্দিরটি রয়েছে ব্রহ্মগিরি হিলের ওপরে। আর এই মন্দিরটি 1000 বছর
পুরানো, তাহলে বুঝতেই পারছো এই মন্দিরের মাহাত্ম্য কতটা। আর বলা হয় এই মন্দিরে রয়েছে 3টে ফেস, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আশা করি। বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে একসাথে অবস্থান করছে। আর তোমরা যদি লেটে আসো তোমরা এখানে ভিআইপি দর্শনও করতে পারো। আর এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শুট করে নিলাম। আমাদের সারা দিনের প্ল্যান ছিল, আমরা নাসিক রোড থেকে যে ক্যাবটা বুক করেছি সেটা আমাদের পড়েছিল টোটাল 4000 টাকা। কারণ আমরা এখানে পুরো নাসিক দর্শন করে তারপরে আমরা এখান থেকে একবারে ওই ক্যাবে করে চলে যাব শিরডি। সেই ভিডিও তোমরা এখানেই দেখতে পারবে। আর আগে তোমরা দেখে নাও এই মন্দিরটা কতটা সুন্দর। তো চলো, ত্রম্বকেশ্বর টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে, এবার পুরো নাসিক দর্শন করব। আমি বলবো তোমরা যারা এখানে দর্শন করতে আসবে ত্রম্বকেশ্বর টেম্পলে, হাতে একটু সময় নিয়ে এসো, নাসিকটাও পুরো ঘুরে যেও, খুবই ভালো লাগবে। আমাদের হাতে আরও সময় থাকলে আরও জায়গায় আমরা এক্সপ্লোর করতাম। এখন আমরা চলে এসে আঞ্জনেরি হিল, এটা বলা হয় হনুমানজির জন্মস্থান। এখানে আঞ্জনেরি নামটা এই জন্যই দেওয়া হয়েছে, হনুমানজির মায়ের নাম ছিল অঞ্জনা দেবী মাতা, তার অনুসারে এই জায়গার নাম দেওয়া হয়েছে। কথাই তো আছে অঞ্জনী পুত্র পবন সুত নামা। তো দেখে নাও হনুমানজির মূর্তিটা কতটা সুন্দর। আমি নিজে একটা হনুমানজির হলো বড় ভক্ত, তাই আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জয় ত্রম্বকেশ্বর আর জয় হনুমানজি বলতে লিখতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো, আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা এই মন্দিরটা খুব ভালো করে দর্শন করে নাও। তারপরে সেখান থেকে আমরা চলে আসলাম পঞ্চবটিতে। পঞ্চ মানে হলো 5 আর বটি মানে বট গাছ। এখানে 5টা বট গাছ একসাথে রয়েছে, তাই একে বলা হয় পঞ্চবটি। পঞ্চবটিতে বলা হয় ভগবান শ্রী রাম, লক্ষণ আর মা সীতা এখানে হলো 14 বছর বনবাস কেটেছিল। এই পঞ্চবটি বনের এখানে রয়েছে সীতা গুফা। এখানে মা সীতা লুকিয়ে থাকতো যখন হলো ভগবান রাম আর হলো লক্ষণ খাবারের জন্য বাইরে যেত খুঁজতে, তখন মা সীতা এখানে থাকতো। আমরা এখানে একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। সীতা গুফার মাঝখান দিয়ে আমাদেরকে এখানে যেতে হয়। তার পাশে রয়েছিল এখানে সীতা হরণ, যেখান থেকে মা সীতাকে রাবণ হরণ করেছিল। এর ভিতরে যাওয়ার জন্য 1 টাকা করে পার পার্সন। আর এখানে দেখো স্ট্যাচু দিয়ে সমস্তটা দেখিয়েছে, যেমন মা সীতার কাছে রাবণ হলো ছদ্মবেশে এসেছিল মা সীতাকে হরণ করে নেওয়ার জন্য। আর বাইরেই রয়েছে এরকম গোমাতাদের অনেক জায়গা, যেখানে তুমি গোমাতাদের নিজের হাতে চাইলে কিছু খাওয়াতে পারো। তারপর সামনে রয়েছে শ্রী গোরেরাম মন্দির, এটাও পঞ্চকুটিতে। আর এখানে কি লেখা রয়েছে সেটা তোমরা পজ করে দেখে নিও। আর কিছু দূর যাওয়ার পরে রয়েছে শ্রী কালারাম মন্দির সংস্থান। এই মন্দিরটাও ভিতরটা ভীষণ সুন্দর। কোনো মন্দিরের ভিতরে ক্যামেরা ফোন কোনো কিছুই অ্যালাউ নেই, কিন্তু যতটা পর্যন্ত করা যায় আমি ততটাই পর্যন্ত তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করেছি। চলো এই মন্দিরটা এবার তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাই। আর এই জায়গাটা হলো কালারাম মন্দিরের প্রবেশদ্বার, এর ভিতর দিয়ে যেতে হয়। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর আর ঠাকুরের তো কোনো তুলনাই হয় না। আর এই জায়গাটা হচ্ছে রামঘাট, যেটার কথা আমরা কম বেশি সবাই শুনেছি। এখানে 12 বছর পর পর সবচেয়ে বড় কুম্ভ মেলা হয়ে থাকে। আসছে বছর 2026 ডিসেম্বরের শেষের দিকে এখানে কুম্ভ মেলা হবে। তারপরে আমরা চলে আসলাম কপিলা গোদাবরী সঙ্গম, এটা দেখার জন্য। কিন্তু তার পাশেই রয়েছে ভগবান লক্ষণের এক অন্য রকম অবতার, সেটা রয়েছে শেষ নাগের অবতার। সেটা আমি সত্যি জানতাম না। এখানে যদি তোমরা আসো অবশ্যই এই মন্দিরটি দর্শন করো। চলো তোমাদেরকে এবার একটু কাছ থেকে জুম করে দেখিয়ে নিই ঠাকুরের এই সুন্দর অবতারটি। তারপরে বাইরেই ছিল এরকম কুলফি। সকালবেলার থেকে তো আমরা কিছুই খাইনি, তাই একটু কুলফি খেয়ে নিলাম। আর এই জায়গাটা হচ্ছে কপিলা নদী আর গোদাবরী নদীর হলো মিলিত স্থল। এখানে বলা হয় মুক্তি, অগ্নি, সীতা কুণ্ড রয়েছে। পাশাপাশি এখানে আরও বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কুণ্ড রয়েছে।
রয়েছে। আরও বলা হয় ভগবান লক্ষণ শূর্পণখার নাক নদীর ওপারে ফেলেছিল, তাই ওপারকে বলা হয় নাসিক আর এপারকে বলা হয় হলো পঞ্চবন। তারপরে দেখো রাস্তায় চলতে চলতে এখানে একটা গাছের দেখা পেলাম। গাছের এক অদ্ভুত রকম সৃষ্টি, দেখো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এরকম হাতির সুরের মতো। সেখানে বাবা আর আমি একটু ফটো ভিডিও নিয়ে নিলাম। সত্যি কিনা বলো, প্রকৃতির কত অপরূপ সৃষ্টি। তারপরে চলে আসলাম এখানে মুক্তিধাম। এর ভিতরে তো কোনো ভিডিওই অ্যালাউ ছিল না। এই মুক্তিধাম ঘোরার সাথে সাথে আমাদের পুরো নাসিক ঘোরা কমপ্লিট হলো। মুক্তিধামের ভিতরে রয়েছে অনেক রকম ঠাকুর দেবতা, বলতে গেলে 33 কোটি ঠাকুর দেবতা যে হিন্দু শাস্ত্র রয়েছে সমস্ত ঠাকুরই রয়েছে। আর এখানে 12টা জ্যোতির্লিঙ্গেরই শিবলিঙ্গ রয়েছে। বলতে গেলে যদি কেউ সব শিবলিঙ্গ না ঘুরতে পারে, এখানে এসে মুক্তিধাম একবার ঘুরলে সমস্ত জ্যোতির্লিঙ্গ একবারই দর্শন হয়ে যাবে। তারপরে আমরা বাই রোড চললাম শিরডি, আর শিরডি আমরা 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম। আমাদের যে কার আমরা বুক করেছিলাম সেই কারেই আসলাম। আর এখানে মা পুরো বিধ্বস্ত, সেটাই মা বলছিল আর ভালো লাগছে না। আমাদের কারে বসে বাবা আর পার্থ চলে গেছিল হোটেল রুম দেখতে। আর এখানে মনে হচ্ছে কতক্ষণে একটু ফ্রেশ হব। সকালবেলায় যখন আমরা ত্রম্বকেশ্বর পৌঁছেছিলাম তখন রাস্তায় কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, আর এসি কারে ছিলাম তো ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। কিন্তু এখন দিন বাড়ার সাথে সাথে শিরডিতে কিন্তু বেশ গরম লাগছিল, পুরো লাল হয়ে গেছি। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর আমার মুখের অবস্থা দেখতেই পারছো, মুখে আর ভালো লাগছে না। মনে হচ্ছে কতক্ষণে একটু রুম পাবো আর রুমে যাব। যাই হোক, অনেকক্ষণ ধরে রুম খোঁজার পরে ফাইনালি আমাদের হোটেল রুম পছন্দ হলো। তারপরে আমরা হোটেল রুমে চলে আসছি। আর এই যে আমি সেই সকাল থেকে বলতে গেলে সারা রাতই জাগা আমাদের। তো চলো ছোট্ট করে তোমাদের একটু আমরা রুম টুরটা দিয়ে নিই। আর এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই হচ্ছে এরকম পর্দার মতো রয়েছে পাশে এরকম দেখার জন্য। আর আমরা 2টো রুম নিয়েছিলাম, মা বাবাদের একটা রুম আর আমাদের একটা রুম। এই রুমটা হচ্ছে মন্দির থেকে খুবই কাছে হোটেলটা। এর নাম হলো সাই এসকে প্যালেস। আমাদের এখানে একটা নন এসি রুম ছিল, এটা আমাদের লেগেছিল পার রুমে 2000 করে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমের থেকেও আমার তো প্রথমে বাথরুম আগে আমি চেক করি, কারণ বাথরুম যদি হাইজিন আর পরিষ্কার না হয় সেটা তো একদমই আমার পোষাবে না। রাতের বেলা খাবার দাবার খাওয়ার পরে আমরা একটু বেরোলাম শিরডির এই মার্কেটটা এক্সপ্লোর করার জন্য। শিরডিতে এসে যদি একবেলা মানে একদিন যদি থাকো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। আর যেখানে আমরা খেয়েছিলাম সেই হোটেলটার নাম ছিল রামাকৃষ্ণ। সেখানে খুবই রিজনেবল প্রাইসে খাবার দাবার পাওয়া যাচ্ছিল। তোমরা চাইলে সেখান থেকে একবার ট্রাই করো। আর অনেকেই এইখানে এসে এই গভর্নমেন্ট রিসোর্টগুলোতে থাকে, শিরডি রিসোর্ট, এইগুলোতে কীভাবে বুক করতে সেটা তোমরা অনলাইনে প্রসেসটা জেনে যাবে। আর এই হলো মার্কেটটা। এখানে অনেক ছোটো মোটো দোকান রয়েছে আর অনেক খাবারের জায়গা রয়েছে, সবই ভেজ। ঠাকুরের জায়গা তো সব ভেজ পাবাই। আর এই জায়গাতে মানে এত সুন্দর চারপাশটা লাগছিল কি আর বলবো। আর দেখে নাও, আমাদের একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেল, উট। যাই হোক, এখানে আমরা 2টো উট দেখলাম, রাস্তায় ঘোড়া দেখলাম। আর এখানে রয়েছে অনেক ছোটো মোটো দোকান যেখানে ঠাকুরের প্রসাদ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে। রাস্তায় চলতে চলতে সাই বাবার একটা মন্দিরে দর্শন পেয়ে গেলাম, আর সাই বাবার দর্শন পেয়ে তোমাদেরকেও দর্শন করে নিলাম। আর এখানে পাওয়া যাচ্ছিল ভোগের খিচুড়ি, তাই আমরাও একটু খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম। চলতে চলতে সাই বাবার নাম করে যখন তুমি চলবে দেখবে কিছু না কিছু ভালো তো অবশ্যই ঘটবে। তাই আমরা খাবার দাবার পরে ঠাকুরের এই প্রসাদ হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল, তাই ঠাকুরের এই ভোগের প্রসাদ আমরাও পেয়ে গেলাম আর তোমাদের দর্শনও করিয়ে দিলাম। আর রয়েছে দেখো এখানে কত রকমের ছোটো ছোটো ঠাকুরের মূর্তি, ফটো, কালার্স, ঠাকুরের সুতার সমস্ত কিছু। আর এই জিনিস দেখলে তো একটু দাঁড়াতেই হবে, মেয়েদের মন তো এখানেই গলে যায়, তাই না? কানের একটু চুড়ি এসবই দেখছিলাম, কিন্তু কোনোটাই সেরকম কিনি, কারণ কোনোটাই সেরকম পছন্দ হচ্ছিল না। মোটামুটি সব কিছুই এগুলো আছে। তারপরে মার্কেটে দেখছিলাম এই ব্যাঙ্গেলসগুলো, এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, বাট আমার হাতে খুব একটা ভালো মানাচ্ছিল না, তাই কিনলাম না। আর আমরা যে রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেয়েছি, যার কথা বললাম, এই সেই রেস্টুরেন্টটা রামাকৃষ্ণ। তোমরা আসলে এখান থেকে একবার ট্রাই করতেই পারো, খাবার দাবার খুবই ভালো, রিজনেবল প্রাইসে। আর যে হোটেলটাতে আমরা ছিলাম সেটা হলো সাই এসকে প্যালেস। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন। পরের দিনের সকালবেলায় আমি পরেছিলাম এই গোলাপি শাড়িটার সাথে একটা হলুদ ব্লাউজ। এটা হলো একটা জামদানি শাড়ি যেটা আমি বিয়েতে পেয়েছিলাম। সকাল সকাল 8টার মধ্যে আমরা স্নান করে পুরো রেডি, চলো এবার সাই বাবার দর্শনে। আর সাই মন্দিরের ভিতরে কোনো মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ ছিল না, তাই তোমাদের জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তোমাদেরকে একটু বাইরের থেকে ঠাকুরের দর্শন করে দিলাম। এখানেও দর্শনার্থীদের জন্য রয়েছে অনেক ভালো ব্যবস্থা, কোনো রকমই তোমাদের অসুবিধা হবে না। এখানে অনেকগুলো গেট রয়েছে, যারা সিনিয়র সিটিজেন, যেমন মা বাবারা সিনিয়র সিটিজেনের লাইনে দাঁড়িয়েছিল, আর আমরা নর্মাল
লাইনে দাঁড়িয়েছিলাম। মা বাবাদের তো আধা ঘন্টাও লাগেনি দর্শনে, আর আমাদের 1 ঘন্টার মতো লাইনে লেগেছিল। কিন্তু সেখানেও বসার অনেক জায়গা ছিল। ভেতর থেকে তো ঠাকুরের দর্শন তোমাদের করাতে পারিনি, বাট যে হোটেলে আমরা ছিলাম সেখানে বাইরেই ছিল এই ছোট্ট সাই মন্দিরটা, সেই ঠাকুরের দর্শন তোমাদের করাচ্ছি। ঠাকুর তো সব জায়গাতেই থাকে, সে মন্দিরে থাকুক আর বাইরেই থাকুক, তাই না বলো? তো বলো ওম সাইরাম। আর দেখো এখানে ঠাকুরের চলছে লাইভ দর্শন, সেটাও তোমাদের সাথে আমি একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিলাম। আর মন্দিরে 11:30টার সময় একটুক্ষণের জন্য দর্শনার্থীদের জায়গাটা বন্ধ করে দেয়। এখানে ঠাকুরের যে আসন ভূষণ থাকে সেগুলো একটু চেঞ্জ করে, তাই কিছুক্ষণের জন্য ঠাকুরের মন্দিরের দরজা বন্ধ থাকে, কিন্তু দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণের জন্য, বাস। তারপরে আবার চলে সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এখানে মন্দিরের দরজা কিন্তু খোলা থাকে। খুব ভালো করে আমরা ঠাকুরকে সামনের থেকে দেখেছি, সত্যি সাই বাবাকে সামনের থেকে দেখে না চোখ দিয়ে মনে জল বেরিয়ে যাচ্ছিল। তারপরে দুপুরে এখান থেকে খাওয়া দাওয়া করে লাস্ট সাই বাবার এই দর্শন করিয়ে আমরা চললাম স্টেশনে। আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, আর অনেকটাই লেট ছিল, আমাদের তো সকালেই দর্শন হয়ে গেছে। তো এবার বলো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো? আমি কিন্তু যতটা পেরেছি, যতটা আমার নলেজে ছিল পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সমস্তটাই ভালো লাগছে। তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।